এখনো স্বস্তি ফেরেনি চাল মুরগির বাজারে। দেশ জুড়ে সবজির দামে খুশি ক্রেতারা, ন্যায্য মূল্য না পেয়ে লোকসান গুনছে কৃষক। হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন। মাঝারি শৈত্যপ্রবাহের কবলে পঞ্চগড়, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে 7.3 ডিগ্রি সেলসিয়াসে। লন্ডনে স্বজনদের কাছে পেয়ে মানসিকভাবে চাঙা খালেদা জিয়া। সহযোগিতার হাত বাড়ানোয় কাতার আমিরের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা। রাজধানীতে গন্ডায় গন্ডায় ছিনতাই হলেও অভিযোগ কম, আটক হচ্ছে আরো কম। আইনি ঝামেলায় যেতে চান না অনেকে, মুখ খোলেন না ভয়ে। খুলনার অপসারিত কাউন্সিলর গোলাম রব্বানীকে কক্সবাজারে হত্যার ঘটনায় 2 জন আটক। হেফাজতে নিয়েছে র্যাব, চলছে জিজ্ঞাসাবাদ। লস অ্যাঞ্জেলেসে এখনো নিয়ন্ত্রণের বাইরে দাবানল। তীব্র বাতাসে আরো ছড়ানোর শঙ্কা। পুড়ে ছাই $50 বিলিয়ন সম্পদ, লুটপাট চলছে। এবং বিপিএল এ দিনের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সের মুখোমুখি দুর্বার রাজশাহী। সন্ধ্যা 7টায় স্বাগতিক সিলেট স্ট্রাইকার্সের প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটালস। Rainbow Paints, the color of joy. স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা, থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। শীতকালীন সবজি চিরন্তন বাংলার মুখরোচক খাদ্যপণ্য। যদিও এসব পণ্যের দামে বছরের পর বছর কৃষক এবং ভোক্তা পর্যায়ে বড় ধরনের তারতম্য ঘটে। শুক্রবার রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে আলু, পেঁয়াজ সহ অন্যান্য সবজির দাম স্থিতিশীল রয়েছে, তবে চাল এবং মুরগির বাজারের উত্তাপ এখনো কমেনি। রাজধানীর পাশে সাভারের বনগাঁ। সারা দেশের মতো এখানেও উৎপাদন হয়েছে শীতকালীন সবজি ফুলকপি, কিন্তু দাম নিয়ে হতাশ কৃষক। ধরেন এক একটা কপিতে খরচই আছে 13 টাকা, আমরা ব্যস্ত আছি 5 টাকা 6 টাকা। অনেক দামে কিনছে, কিন্তু এখন বুঝতে পারতেছি না, খুব সমস্যার মধ্যে আমরা আছি। ঠিক বিপরীত চিত্র রাজধানীর কারওয়ান বাজারে। কেজিতে নয়, এখানে প্রতি পিস বিক্রি হচ্ছে কমপক্ষে 10 গুণ বেশি দামে। এক পিস কপি 10 টাকা ভাড়া পড়ে, তো যদি 3 টাকা কিনে হয় 13 টাকা, তারা যদি 2, 3 টাকা 5 টাকা লাভ করে, তাহলে মনে করি 17-18 টাকা। মধ্যস্বত্বভোগী যারা আছে, ওনারা যদি একটু কমায় কৃষকদের বুদ্ধি টিয়া করে, তাহলে আমাদের সবার জন্য ব্যালেন্স হবে আর কি। সার্বিকভাবে সবজির বাজার স্থিতিশীল আছে, যদিও দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ভোক্তা ও ব্যবসায়ীদের। সবকিছু সরবরাহ আছে, ইনশাল্লাহ দামও কম আছে। টমেটো 70-60 টাকা কেজি। কেন তো সব জায়গায় সবজি আছে অনেক, এর লেগে সবজির দাম কম। এদিকে 2 সপ্তাহ যাবৎ অস্থির চালের বাজার। সবচেয়ে কম দামি চালেরই দাম বেড়েছে 10 টাকা। প্রায় 20-25 দিন ধরে প্রতিটা চাইলে 8 থেকে 10 টাকা বেশি। বড় বড় মেয়েরা যারা আছে, তারা সিন্ডিকেট করে কিন্তু দামটা বাড়াইছে। আলু ও পেঁয়াজের কারবারিরা বলছেন সরকারের পদক্ষেপ নয়, পর্যাপ্ত সরবরাহের কারণে কমেছে পণ্য দুটির দাম। বর্তমান 45 থেকে 48-47 আমাদের দেশের মাল আমদানি আছে, ঠিক আছে। ইন্ডিয়ান এখন না হলেও চলবো। নতুন আলু বর্তমান বিক্রি হইতেছে আপনার 22 টাকা 23 টাকা। এখন সিজনে কমবেই। শুক্রবার মাছের বাজার দাম বিবেচনায় খুব বেশি উত্তাপ ছড়ায়নি, তবে শীত মৌসুমে নানাবিধ সামাজিক আয়োজনের প্রভাব আছে মুরগির বাজারে। পাকিস্তানি চলতেছে 340 থেকে 350 টাকা, ব্রয়লার মুরগি 200 টাকা। পিকনিকে যাইতেছে, বিয়ে শাদী, এই কারণে শীতের ইকার কারণে খামারে মালের ক্রাইসিস, যার কারণে একটু দামটা বাড়ছে। রুই মাছ আছে 320 টাকা 2 কেজি প্লাস। আজকের বাজার আমার কাছে মনে হচ্ছে যে রিজনেবল। শীতের তীব্রতায় বাজার সরগরম হতে প্রতিদিনই বেশ কিছুটা সময় লাগছে বলে জানিয়েছেন ক্রেতা বিক্রেতারা। শুধুমাত্র নির্দিষ্ট মৌসুমের সুফল নয়, সারা বছর বাজার স্থিতিশীল রাখতে উৎপাদন এবং সরবরাহ পর্যায়ে সরকারকে সার্বিক মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন ক্রেতা ও বিক্রেতারা। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। এদিকে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার আড়তে ধস নেমেছে সবজির দামে। কমেছে সব ধরনের সবজির দাম।
পাইকারিতে বিভিন্ন সবজি বিক্রি হচ্ছে ৩ থেকে ২২ টাকা কেজি পর্যন্ত। ব্যাপারীরা বলছেন সরবরাহ বাড়ায় কমেছে দাম। আর এদিকে বিক্রি না হওয়ায় নষ্ট হচ্ছে সবজি, ফেলা হচ্ছে ভাগাড়ে। লোকসানে মাথায় হাত বিক্রেতাদের। তবে মাছ মাংসের বাজারে দাম বেশি হওয়ায় স্বস্তিতে নেই ক্রেতারা। ছুটির দিন সকালে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে সবজির আড়তে বিক্রেতাদের হাক ডাক। পাইকারিতে ৩ থেকে ৪ টাকা কেজিতে মূলা বিক্রি হলেও সাড়া নেই ক্রেতাদের। নষ্ট হওয়া মূলা যাচ্ছে ময়লার ভাগাড়ে। চরম বিপাকে আড়তদাররা। প্রত্যেকটা সবজিরই বাজার মধ্যে একটু ছাপ বেশি হওয়াতে, যেমন বেগুন এটা আমরা 1 সপ্তাহ আগে বিক্রি করছি 20 টাকা 18 টাকা, এখন বিক্রি করতেছি 10 টাকা 12 টাকা। বেশি লাভের আশায় চট্টগ্রামের চন্দনাইশে কৃষকের ক্ষেত ভরা ফসল কিনলেও পাইকারি বাজারে ফুলকপি বিক্রি করতে হচ্ছে 7 থেকে 8 টাকায়। ফলে লোকসান গুনছেন ব্যাপারীরাও। চাষিদের কাছ থেকে আমরা কি সব ক্ষেত কিনে ফেলছি, একটা 20-21 টাকা করে। আমাদের খরচ হচ্ছে প্রতি পিসে 8 টাকা, টোটাল 29 টাকা। আমরা প্রতি পিসে টাকা পাচ্ছি মাত্র 60 টাকা বিক্রি করি। উত্তরবঙ্গ থেকে যেটা আছে ওইটা মনে হয় 60 টাকা 8 টাকা 10 টাকা এরকম বিক্রি হয়। পাইকারিতে 22 টাকা কেজি বিক্রি হচ্ছে কাঁচামরিচ। নতুন আলুর সরবরাহ বাড়ায় দাম নেমেছে 30 থেকে 35 টাকায়। টমেটো 35 থেকে 40 টাকা, বেগুন 12 টাকা ও শিম বিক্রি হচ্ছে 20 থেকে 30 টাকা কেজিতে। দিয়েছি 100, কিন্তু তরকারি অন্যগুলো তো সব মোটামুটি ঠিক আছে আর কি। শুনতে পাচ্ছি আমরা এটা 5 টাকা করে ক্রয় করে আনি, এরা এখানে আসে আমরা 20 টাকা করে। বাঁধাকপি আরো 20 টাকা 25 টাকা করে খেতে হচ্ছে। আগের থেকে একটু সবজির বাজার আগের থেকে একটু কমছে। বাজারে সবজির দাম কমায় স্বস্তি আসলেও মাছ মাংসের চড়া বাজারে দিশেহারা ক্রেতারা। তারপর মুরগিও মানে একটু বেশি দাম বেশি আর মুরগিটা। এক খারাতে আপনার কেজি 50 টাকা বেড়ে গেছে। সোনালী মুরগি ছিল আপনার 220 টাকা 30 টাকা 250 টাকা, ওই সোনালী মুরগি 350 টাকা হয়ে গেছে। বাজার নিয়ন্ত্রণে নিয়মিত তদারকির দাবি ভোক্তাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। মাঝারি শৈত্যপ্রবাহের কবলে উত্তরের জেলা পঞ্চগড়। তেঁতুলিয়ায় তাপমাত্রার পারদ নেমেছে 7.3 ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। সব মিলিয়ে 1.5 ডজনের বেশি জেলায় বইছে মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ। তীব্র ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। সকাল থেকেই কুয়াশার দাপট, কমেছে তাপমাত্রা, স্থবিরতা নেমে এসেছে কর্মজীবনে। উত্তরের হিমেল বাতাস অব্যাহত থাকায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। জীবিকার তাগিদে অনেকটা বাধ্য হয়েই ঘরের বাইরে বের হচ্ছেন তারা। প্রচুর শীত, ঘর থেকে বাইরে হওয়া যায় না। 3-4টা কাপড় পরে আসি, ভ্যান চালাই কিন্তু ভ্যানেও যাত্রী হয় না, চলাচল করা যায় না। আমরা বৃদ্ধ মানুষ। অনেক জেলাতেই সড়ক মহাসড়কে দিনের আলোয় হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। ফজরে আজান দিলে বাইরে হওয়া যেন হেভি শীত, ধরেন যে হাত পা জড়ো হয়ে যায়, ঠিক আছে। আপনার 8টা-9টা পর্যন্ত শীত থাকে। গাড়ি মাড়ির তালিকায় ঠান্ডা বেড়াতে পারেনি। শীতের প্রকোপে বাড়ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্তদের সংখ্যা, বেশিরভাগই শিশু। হাসপাতালের বহির্বিভাগে বয়স্ক রোগীর সংখ্যাও বাড়ছে। এক্সরেতে ধরা পড়ছে কাশ কফ জমে আছে। কাল রাতে নিয়ে এসে ভর্তি করেছি, মোটামুটি এখন চিকিৎসা দেওয়ার পরে একটু সুস্থ। আবহাওয়া অফিস বলছে আগামী কয়েকদিন শীতের অনুভূতি বাড়তে পারে। চলতি মাসে আসতে পারে আরও 1 থেকে 2টি শৈত্যপ্রবাহ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। লন্ডনে পরিবারের সদস্যদের কাছে পেয়ে মানসিকভাবে চাঙ্গা হয়ে উঠেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ডক্টর প্যাট্রিক কেনেডির অধীনে লন্ডন ক্লিনিকে চলছে তার চিকিৎসা। প্রথম দিন থেকেই শুরু হয়েছে নানান স্বাস্থ্য পরীক্ষা। নেতাকর্মীদের আশা, সুস্থ হয়ে ছেলে তারেক রহমানকে সঙ্গে নিয়ে শিগগিরই দেশে ফিরবেন বিএনপি প্রধান। যুক্তরাজ্যের লন্ডনে হাসপাতালে আপনজনের সান্নিধ্য পেয়ে মানসিকভাবে এখন অনেকটাই ভারমুক্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে জেল জুলুম অত্যাচারে নিষ্পেষিত হয়েছেন। বছরের পর বছর কাটাতে হয়েছে ছেলে তারেক রহমান সহ অনেক স্বজনের মুখ না দেখেই। এখন তাদের কাছে পেয়ে উজ্জীবিত হয়ে উঠেছেন বাংলাদেশের আপসীন নেত্রী। বুধবার পৌঁছানোর পর থেকেই লন্ডন ক্লিনিকে ভর্তি হয়েছেন বেগম খালেদা জিয়া। চিকিৎসা নিচ্ছেন ডাক্তার প্যাট্রিক কেনেডির অধীনে। প্রথম দিন থেকেই নানা স্বাস্থ্য পরীক্ষা চলছে। সার্বিক শারীরিক পরিস্থিতি কেমন তা খতিয়ে দেখা হচ্ছে।
খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ ও কিডনির সমস্যা সহ নানা স্বাস্থ্য জটিলতায় ভুগছেন। তার চিকিৎসার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন ব্যক্তিগত চিকিৎসক। আর স্বাস্থ্য পরীক্ষার কিছু নিরীক্ষা করার জন্য অ্যাডভাইস করেছেন, সে অনুযায়ী কিছু পরীক্ষা নিরীক্ষা শুরু করে হচ্ছে এবং আমরা আশা করছি হয়তো কালকে পরশুর মধ্যেই ওনাদের পরীক্ষা নিরীক্ষার পর্ব যেটি আছে সেটি ইনশাল্লাহ সমাপ্ত হবে। তারপরেও যেহেতু উইকেন্ড গেল, লং উইকেন্ড গেল, অনেকেই এখনো বেশ কয়েকজন কনসালটেন্ট এখনো অন লিভ আছে, কাজে ওনারাও আসবেন, ওনাকে দেখবেন। দেশে থাকলেও দীর্ঘদিন ধরে রাজনীতিতে নিষ্ক্রিয় থাকতে বাধ্য হয়েছিলেন খালেদা জিয়া। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেশ কয়েক বছর ধরেই লন্ডন থেকেই দল পরিচালনা করছেন। সুস্থ হয়ে লন্ডন থেকে মা ছেলে একসঙ্গে দেশে ফিরবেন, এমনটাই আশা বিএনপি নেতাদের। যেন উনি সুস্থ হয়ে যান তাড়াতাড়ি, এবং আমরা আশা করছি উনি যখন ফিরে যাবেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব যাবেন, বাংলাদেশের মানুষের ওনাদের জন্য ওয়েট করছে, দে আর ওয়েটিং প্রাইম মিনিস্টার। এর আগে গত মঙ্গলবার রাতে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন বেগম খালেদা জিয়া। সফরে সঙ্গী হয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ছাড়াও পরিবারের বেশ কয়েকজন সদস্য। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। বেগম খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স ও প্রয়োজনীয় সেবা সরবরাহ করায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদকে গভীরভাবে কৃতজ্ঞতা জানিয়েছেন বেগম জিয়ার বড় ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কাতারের সঙ্গে বাংলাদেশের দীর্ঘস্থায়ী ও বহুমুখী সম্পর্কের ব্যাপারে আগ্রহের কথাও জানিয়েছেন তিনি। গতরাতে ভেরিফাইড ফেসবুক পেজ এবং এক্স হ্যান্ডেলে এক পোস্টে এসব কথা জানান তারেক রহমান। বলেন, তার পরিবার এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে কাতারের আমিরকে আন্তরিক ধন্যবাদ। উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়া এখন লন্ডনে আছেন। প্রায় 7.5 বছর পর তিনি পরিবারের সান্নিধ্য পেয়েছেন। মন্ত্রিসভা থেকে টিউলিপ সিদ্দিককে সরানোর কথা ভাবছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এমন খবর বেরিয়েছে দেশটির দৈনিক দ্য টাইমসে। এতে বলা হচ্ছে, নতুন কাউকে দায়িত্ব দিতে সংক্ষিপ্ত তালিকা হচ্ছে। তবে বিষয়টি অস্বীকার করেছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর। শুক্রবার এই প্রতিবেদন প্রকাশ করেন দ্য টাইমস। সংবাদ মাধ্যমটির আগের একটি প্রতিবেদনে দাবি করা হয়, লন্ডনের কিংস ক্রস এলাকার কাছে টিউলিপের একটি ফ্ল্যাট রয়েছে। 2004 সালে এই ফ্ল্যাট আব্দুল মোতালেফ নামের একজন আবাসন ব্যবসায়ীর কাছ থেকে বিনামূল্যে পেয়েছিলেন তিনি। এই ব্যবসায়ী আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের ঘনিষ্ঠ। এছাড়া টিউলিপের বিরুদ্ধে বাংলাদেশে প্রকল্পে অনিয়মের অভিযোগে অনুসন্ধান করছে দুদক। সার্বিক বিবেচনায় তাকে সরানোর চাপে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। রাজধানীতে প্রতিদিন ছিনতাইয়ের ঘটনা ঘটে গন্ডায় গন্ডায়। তবে থানায় অভিযোগ আসে কম, সেই সাথে আটক হয় তারও আরও কম। আইনি ঝামেলায় যেতে চান না আরও অনেকেই। অপরাধী চিনলেও মুখ খোলেন না ভয়। ছিনতাইকারীদের হামলার শিকার হয়ে জীবনটাই দুর্বিষহ হয়ে পড়ছে, এমন ঘটনাও রয়েছে। যেন এর কোনো প্রতিকার নেই, নেই কোনো বিচার। মাসুদ আল আবুনির 2 পর্বের প্রতিবেদনের প্রথম কিস্তি আজ। শরীরে অসহ্য যন্ত্রণা, সামনে অনিশ্চিত ভবিষ্যৎ, চোখে মুখে শঙ্কা নিয়ে রাজধানীর পঙ্গু হাসপাতালে দিন কাটছে অটোরিকশা চালক বিল্লালের। গত 30 ডিসেম্বর রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাই হয়ে যায় তার উপার্জনের একমাত্র অবলম্বন অটোরিকশা। তাতেও ক্ষান্ত হয়নি ছিনতাইকারীরা। ধারালো অস্ত্রে জখম করে বিল্লালকে, পায়ে গুলিও করে। সেই পাক কেটে ফেলতে হচ্ছে। গাছের লাগে বাইন্দা বুকের ভিতরে দাম দিম লাত্তি, চোখে লাত্তি, মুখে লাত্তি, পরে খুল্লা দিয়ে দৌড় দিয়েছে আর গুলি করছে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন মোহাম্মদপুরের আরেক বাসিন্দা মামুন। ছিনতাইকারী ও মাদক কারবারিদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, তাই চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালায়। সবাই বড় ভাই নাম হয়েছে আপনার রনি, তারপর হয়েছে জনি, তারপর রবিন, তারপর রাব্বি, তারপরে আর ছোট ছোট 3টা আছে, ওদের কি মাদক পাচার করে। হ্যাঁ, ছিনতাইয়ের সাথে জড়িত হয়েছে আপনার রবিন। মোহাম্মদপুর যেন এক আতঙ্কের এলাকা। ছিনতাইয়ের কারবার এখানে ওপেন সিক্রেট। কামরাঙ্গীর চর থেকে একবারে ঢাকা এই গাবতলী পর্যন্তই এটা পুরো রাস্তাটাই ছিনতাইকারী হয়। রাজধানীতে ছিনতাইয়ের হটস্পট শতাধিক। সবচেয়ে ভয়ঙ্কর অন্তত 15টি এলাকা, যেখানে চুরি, ছিনতাই এমনকি হত্যাকাণ্ড ঘটে প্রকাশ্যে। তোমরা কি বিক্রি করো? ওরা বলে কেটে বলে
গত বছর ঢাকা মেট্রোপলিটন এলাকায় ছিনতাইয়ের মামলা হয়েছে সচারেক, অর্থাৎ দিনে গড়ে 1 থেকে 2টি। কিন্তু আসলে কতগুলো ছিনতাইয়ের ঘটনা ঘটে সংখ্যাটা নিয়ে প্রশ্ন থেকে গেছে বরাবরই। এর বড় কারণ আইনি ঝামেলায় যেতে চান না বেশিরভাগই। দেশের পরিস্থিতি আগের মতো নয়, আগের চেয়ে ভয়াবহ হয়েছে। কারণ সামান্য একটা অটো রিক্সার জন্য আমার ছোট ভাইরে, আমার খালতো ভাই, আমার ছোট ভাইরে মনে করেন তার মাইরা লাইতে চাইছে। পুলিশের গত 6 বছরের তথ্য ঘেটে দেখা যাচ্ছে ছিনতাই বছর বছর বেড়েছেই। 2019 সাল থেকে গত বছরের আগস্ট পর্যন্ত সারা দেশে অভিযোগ প্রায় অর্ধলক্ষ। যেসব ঘটনা আমাদের নজরে আসছে বা যারাই আমাদের কাছে অভিযোগ দিচ্ছেন, আমরা সেগুলো মামলা হিসাবে রেকর্ড করার কারণে হয়তো সংখ্যাটা একটু বৃদ্ধি পাচ্ছে। প্রকাশ্যেও এমন অপরাধ অহরহ ঘটছে কিভাবে? এর জন্য দায়ী আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বল চেকপোস্ট ও টহল কার্যক্রম মনে করেন বিশেষজ্ঞরা। চুরি ছিনতাই কোনো অপরাধী এটাকে একটা তার আয় উপার্জনের মাধ্যম বা পেশা হিসাবে নিয়েছে। কোথাও কোথাও আসলে বিশেষ অভিযান পরিচালনা করা দরকার এবং এই ছিনতাইয়ের পিছনে যে পৃষ্ঠপোষক যারা রয়েছে, যারা এর মদতদাতা কিংবা সুবিধাভোগী যারা, এদেরকেও আইনের আওতায় নিয়ে আসা প্রয়োজন। অন্তর্বর্তী সরকার বলে আসছে 5 আগস্টের পালাবদলের পর মনোবল ভেঙে পড়েছে পুলিশ সদস্যদের। এই সংকট থেকে উত্তরণের চেষ্টা চলছে। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে যাওয়া ওসি শাহ আলমকে গ্রেপ্তারে রেড অ্যালার্ট জারি করেছে পুলিশ। দর্শক, সেখানে আছেন সহকর্মী মাসুদ সুমন, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সুমন, এই মুহূর্তে থানার সামনের সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। ধন্যবাদ নাফিসা। আপনি যেমনটি বলছিলেন যে এর আগে কিন্তু বুধবার রাতে সাবেক যে ওসি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকায় যে যতগুলোর হটস্পট ছিল সেগুলোর মধ্যে কিন্তু উত্তরা একটি। সেখানে কিন্তু যেই ওসি দায়িত্ব পালন করেছেন পূর্ব থানায়, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয় বুধবার রাতে কুষ্টিয়া থেকে। তার পরবর্তী সময়ে থানায়তেই তাকে রাখা হয়। পরবর্তী বৃহস্পতিবার যখন আদালতে পাঠানোর কথা ছিল, তার ঠিক কিছুক্ষণ আগে কিন্তু থানা থেকে তিনি পালিয়ে যায়। তার পরবর্তী সময় থেকে আমরা যেমনটি দেখেছি, আপনারা এখন যেমনটি দেখছেন থানার সামনে কিন্তু পুলিশ অবস্থান করছে। পাশাপাশি আমরা ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি যেমনটি জানিয়েছেন যে আজ এই পলাতক ভারপ্রাপ্ত কর্মকর্তাকে, সাবেক কর্মকর্তাকে গ্রেপ্তারে কিন্তু রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন বাহিনীর সদস্যরা, পুলিশ, র্যাব, পাশাপাশি গোয়েন্দা সংস্থা, সিআইডি সবাই কিন্তু সারা দেশে তাকে গ্রেপ্তারে কাজ করছে। পাশাপাশি যেমনটি জানিয়েছেন সীমান্তবর্তী এলাকায় কিন্তু বিশেষ নজরদারি বৃদ্ধি করা হয়েছে। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি, গতকাল রাতে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গ্রুপ থেকে একটি তথ্য জানানো হয়েছিল যে আজ নামাজের পরে এখানে কিন্তু একটি বিক্ষোভ কর্মসূচি পালন করবে তারা। তার নামাজের পরে কিন্তু তারা এখন পর্যন্ত আসেনি। আমরা যেমনটি শুনেছি সেটি প্রত্যাহার করা হয়েছে। রাতে ঠিক 1:30টার সময় বেশ কিছু ছাত্ররা এখানে এসেছিল প্রতিবাদ জানাতে। তারা যেমনটি জানিয়েছেন যে এই ধারাটি হটস্পট, কেননা এই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় কিন্তু বেশ কিছু হত্যাকাণ্ড ঘটেছে এই উত্তরা এলাকাতে। পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি, তাকে আগে একটি হত্যা মামলায় কিন্তু তিনি সেই জুলাই আন্দোলনে হত্যা মামলায়ও তিনি আসামি ছিলেন। পাশাপাশি এই পালিয়ে যাওয়ার পরবর্তীতে নতুন করে আজকে আরেকটি মামলা দায়ের করেছে পুলিশ বাদী হয়ে। এই ছিল আমার কাছে সর্বশেষ উত্তরা পূর্ব থানার সামনে থেকে। নাফিসা। সুমন, আপনাকে ধন্যবাদ। খুলনার অপসারিত কাউন্সিলর গোলাম রাব্বানীকে কক্সবাজারে গুলি করে হত্যার ঘটনায় 2জনকে আটক করেছে র্যাব। হেফাজতে নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা হলেন খুলনার সাবেক কাউন্সিলর শেখ হাসান ইফতেখার ও কক্সবাজারের বাসিন্দা মেজবাহ হক ভুট্টো। বৃহস্পতিবার রাতে হোটেল সিগালের সামনে গুলি করে হত্যা করা হয় গোলাম রাব্বানীকে। তার সঙ্গে ছিলেন ইফতেখার এবং একজন নারী। সেই নারী এখন পলাতক। সেটা নিয়ে আমরা কাজ করছি, অন্যান্য সংস্থাগুলোও কাজ করছে। অতি সত্বর আমরা এটার রহস্যটা উদ্ঘাটন করতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস। শরীয়তপুরের জাজিরা থানার ওসি আলামিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার নিয়ে তৈরি হয়েছে ধূম্রজাল। পুলিশ জানিয়েছে মানসিক অবসাদ থেকে তিনি আত্মহত্যা করতে পারেন। কোনো পারিবারিক কলহ ছিল না বলে দাবি স্বজনদের। তার এমন মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই। তদন্ত করে প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবি স্বজন ও স্থানীয়দের। বিধান মজুমদার অনির পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 4 মাস আগে শরীয়তপুরের জাজিরা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগ দেন আলামিন। অল্প দিনেই কাজ ও ব্যবহার দিয়ে সবার মন জয় করেছেন বলে দাবি স্থানীয়দের। বৃহস্পতিবার দুপুরে
থানা ভবনের নিজ শয়নকক্ষে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান সহকর্মীরা। সুরতহাল কার্যক্রম শেষে মরদেহ ঢাকার হাসপাতালে পাঠানো হয়, কিন্তু থানায় একজন পুলিশ কর্মকর্তা মৃত্যুর রহস্য কি? পরিবারের বরাত দিয়ে পুলিশ বলছে মানসিক অবসাদগ্রস্ত ছিলেন ওসি আলামিন। এ থেকেই আত্মহত্যা করতে পারেন বলে ধারণা পুলিশের, তবে কারণ স্পষ্ট জানা যায়নি। উনি দীর্ঘদিন ডিপ্রেশনের ওষুধ খেতেন, এটা আমরা ওনার শয়নকক্ষ থেকে এটা আমরা পেয়েছি। আত্মহত্যা করছেন বলে আমরা ধারণা করছি। পরবর্তীতে পোস্টমর্টমের পরে আমরা বিস্তারিত জানাতে পারব। স্বজনরা বলছে স্ত্রী ও 2 মেয়ে নিয়ে সুখেই কাটছিল দিন, ছিল না কোনো পারিবারিক অশান্তিও। পরিবার ঢাকায় থাকলেও মাঝে মাঝেই জাজিরায় বেড়াতে যেতেন স্ত্রী সন্তানরা। আমার লাইফে আমি যে কয়টা ওসি দেখছি ওনার মতো এরকম ভালো লোক আমি দেখিনি। থানার অফিসার্স ইনচার্জ এভাবে আত্মহত্যা বা কি হয়েছে আমরা জানি না, এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা জানতে চাই আমাদের অফিসার্স ইনচার্জ কিভাবে মারা গেল। ঘটনার তদন্ত করে প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবি জাজিরা স্থানীয়দের। উনি একটা ফ্রাস্ট্রেশনে ভুগছিল, এই কথা এখান থেকে শুনলাম। ওনারাও কিছু অনুমান করতে পারতেছে না, তবে ফ্যামিলিতে কোনো অসন্তোষ ছিল না। ধূম্রজাল কাটাতে প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদের সময় হলো একটি বিরতির, আরো খবর নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। নতুন ফর্মুলায় গুড নাইট লিকুইড। নিউজ 24 সংবাদে আরো একবার স্বাগত। স্বৈরাচারের দোসরদের কোনো দলে স্থান দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। সকালে রাজধানীর প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির ঘোষিত 31 দফা শীর্ষক আলোচনা সভায় একথা বলেন তিনি। বলেন, ভারতে বসে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে শেখ হাসিনা, সেই সাথে গণ অভ্যুত্থানের অর্জনকে ব্যর্থ করতে চলছে নানা ষড়যন্ত্র। এ সময় দলটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, বিএনপির 31 দফা বাংলাদেশের মানুষের মুক্তির সনদ। শেষ তা নয়, সেটা কিন্তু আরো এটা মডিফাই করে আরো মানে সংযোজন করে আবার যদি আরো প্রয়োজন আরো সংযোজন হতে পারে, সংযোজন হতে পারে দেশের বৃহত্তর স্বার্থে। সে হত্যাকারীদের, সে খুনিদেরকে তো আমরা নিঃসন্দেহে আমরা রাজনীতিতে পুনর্বাসে হতে দিতে পারি না, সেটা যার ব্যানারই হোক। বিএনপি তাদের গ্রহণ করবে, এটা আমরা আগেও বলেছি। গতকালকে পার্টির প্রেস রিলিজের মধ্য দিয়ে আমরা ঘোষণা দিয়েছি, পতিত স্বৈরাচারের কোন লোক বিএনপিতে ঢুকতে পারবে না, বিএনপিতে নেওয়া যাবে না। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সাধারণ মানুষের অধিকারের কথা বলবে কালের কণ্ঠ। সকালে 15তম প্রতিষ্ঠা বার্ষিকীর দ্বিতীয় সেশনের আয়োজনে এই কথা বলেছেন কালের কণ্ঠ ও নিউজ 24 টেলিভিশনের উপব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট সাংবাদিক কাদের গনি চৌধুরী। এ সময় তিনি বলেন, অধিকার রক্ষায় মফস্বল সাংবাদিকদের পাশে সবসময় থাকবে বসুন্ধরা গ্রুপ ও কালের কণ্ঠ। দেশের উন্নয়নে গণমাধ্যম কর্মীদের কাজ করার আহ্বান জানান পত্রিকাটির সম্পাদক কবি হাসান হাফিজ। এ সময় কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলী সহ পত্রিকাটির বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। ফরিদপুরের বসন্তপুর হতে ভাঙ্গা পর্যন্ত 30 কিলোমিটার রেল সড়কের অর্ধশত রেল ক্রসিং অরক্ষিত থাকায় প্রায় ঘটছে দুর্ঘটনা, বাড়ছে মৃত্যুর মিছিল। গেল 1 বছরে অরক্ষিত এই রেল ক্রসিং দিয়ে পারাপার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে অন্তত 25 জনের মৃত্যু হয়েছে। গুরুত্বপূর্ণ রেল ক্রসিংগুলোতে অতি দ্রুত গেটম্যানের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে রেল কর্মকর্তারা। খায়রুজ্জামান সোহাগের তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। পদ্মা সেতু চালু হওয়ায় 17 বছর পর আবারও ফরিদপুরের উপর দিয়ে শুরু হয় রেল চলাচল। সুন্দরবন, বেনাপোল ও মধুমতি সহ 5টি ট্রেন দিনে যাতায়াত করে 10 বার।
আর এই রেল সড়কের অর্ধশত রেল ক্রসিং রয়েছে অরক্ষিত, যার অধিকাংশ রেল ক্রসিংয়ে কোনো গেট ও গেটম্যান নেই। প্রায় ঘটছে দুর্ঘটনা। সম্প্রতি ফরিদপুর সদর উপজেলার মুন্সিবাজার এলাকায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসে থাকা স্বামী স্ত্রী সহ 5 জনের মৃত্যু হয়। প্রতিনিয়ত এসব দুর্ঘটনায় ক্ষোভের সৃষ্টি হয়েছে জনমনে। অরক্ষিত যে রেল ক্রসিং গুলো আছে ওইখানে আসে ট্রেন অনেক সময় দেয় না, হুইসেল দেয় না। হুইসেল না দেওয়ার কারণে গাড়িগুলি টের পায় না, টের না পায় দুর্ঘটনার শিকার আমরা হইতেছি। আমরা এই জায়গাতে যেখানে ট্রেন আসে আমরা গাড়ির দোকানপাট থুয়ে আইসে আমরা দাঁড়ায় সিঙ্গেল দিই। সিঙ্গেল দেওয়ার কারণে অনেক গাড়ি থামে, আবার অনেক গাড়ি চলে যায়। আর গেটম্যান গেট না থাকার কারণে প্রায়শই এখানে অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। রেল ক্রসটার পশ্চিম সাইডে যে সাইনবোর্ডটা আছে, বোর্ডে লেখা আছে, সে লেখার কিছুই বোঝা যায় না, অরক্ষিতভাবে আছে। রেল ক্রসিং এর দুপাশে অবৈধ স্থাপনাকে দুর্ঘটনার অন্যতম কারণ মনে করছেন গাড়ি চালকরা। এই দোকানপাটের জন্য আমরা কিছু দেখি না, এই জন্য রেল এসে আমাদের মেরে দেয়। এখানে গেটম্যান নাই, দেখার মতো কেউ নাই। আমরা আশেপাশে এই দোকান, এখানে একটা টার্নিং, এখানে দোকানের জন্য কিছু দেখতে পাই না, হঠাৎ করে রেল চলে আসে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ রেলগেট নির্মাণের সুপারিশের কথা জানান সড়ক বিভাগের এই কর্মকর্তা। দৃষ্টিসীমাকে প্রতিবন্ধকতা যেটা তৈরি করছে সেটা রেলের জায়গার ভিতরেই আছে। সেই স্থাপনাগুলো যাতে দৃষ্টিগোচর হয়, দূরের থেকে গাড়ি যখন রেল ক্রস করবে দৃষ্টিগোচর হয়, সেটার একটা সুপারিশ আমরা করব। আর প্রয়োজন অনুযায়ী দ্রুত গেট তৈরির কথা জানায় রেলওয়ে পুলিশ। অরক্ষিত যে রেল গেট গুলো আছে সেই সংক্রান্তে আমরা রেলের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে আলোচনা করছি। তারা নিজস্ব টিম দিয়ে এটা সার্ভে করে যেখানে প্রয়োজনীয়তা আছে সেখানে তারা স্থায়ীভাবে লেভেল ক্রসিং এর ব্যবস্থা গ্রহণ করবে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য তদন্ত কমিটি গঠন ও গেট নির্মাণের আশ্বাস দিয়েছেন রেলের এই কর্মকর্তা। অলরেডি আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাইছি, তারা বলছে এটা একটা তদন্ত কমিটি দিছে এবং ওখানে গেট ব্যারিয়ার তৈরি করবে এবং ওখানে লোক দেওয়ার কথা বলছে। রেল দুর্ঘটনা রোধে অরক্ষিত রেল ক্রসিংগুলোতে দ্রুততার সাথে গেটম্যানের ব্যবস্থা সহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করবে সরকার, এমনটাই প্রত্যাশা ফরিদপুরবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। সংবাদে আরো একবার স্বাগত। এবারে জানিয়ে দিব অর্থ বাণিজ্য সংবাদ। দর্শক, সংবাদে এবারে দেখে নেব ছুটির দিনের বাণিজ্য মেলার পরিস্থিতি। সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মৌরিন মৌ। ছুটির দিনের বাণিজ্য মেলায় ভিড় কেমন দেখছেন এবং বেচা বিক্রি আগের তুলনায় বেড়েছে কিনা? নাফিসা, আমরা সকাল থেকেই বাণিজ্য মেলায় রয়েছি এবং সকাল 10টায় কিন্তু বাণিজ্য মেলার মূল ফটক খুলে দেওয়া হয়েছে এবং বাণিজ্য মেলার এটি সাপ্তাহিক দ্বিতীয় ছুটির দিন এবং ছুটির দিনে যেন বাণিজ্য মেলায় প্রাণ ফিরে পেয়েছে এবং ক্রেতামুখর বাণিজ্য মেলা প্রাঙ্গণ এবং সকাল থেকেই ক্রেতা দর্শনার্থীরা মূল ফটক খুলে দেওয়ার পর কিন্তু ভিড় করছেন। আপনি দেখতেই পাচ্ছেন যে ক্রেতা দর্শনার্থী কিন্তু উপচে পড়ার মতো, প্রত্যেকটি স্টলেই রয়েছে অনেক ভিড় এবং তারা কিছু না কিছু কিনেই নিয়ে যাচ্ছেন। বিক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে যে কিছু না কিছু কিন্তু কিনছেন এই ক্রেতারা এবং এখানে যদি আপনাকে একটু বলতে চাই যে বেশি ভিড় লক্ষ্য করা যাচ্ছে গৃহস্থালী পণ্য, শীতের পোশাক, কাপড় ও খাবারের দোকানের গুলোতে এবং এখানে যেই স্টলটি আপনাকে দেখাচ্ছি সেটি হচ্ছে দেশীয় পণ্যের দোকান। যেহেতু অন্যান্য স্টল, যেহেতু আন্তর্জাতিক বিভিন্ন স্টল রয়েছে, দেশীয় পণ্যের দাম কিছুটা কম, সেই জায়গা থেকে ক্রেতারা কিন্তু দেশীয় পণ্যের স্টলগুলোতে বেশি ভিড় করছে এবং সাপ্তাহিক ছুটির দিনগুলোতে কিন্তু বাণিজ্য মেলা রাত 10টা পর্যন্ত চলে। তাই বিক্রেতাদের প্রত্যাশা যে বেলা যত গড়াবে ক্রেতা দর্শনার্থী ততটাই বাড়বে এবং দেশি বিদেশি মিলে স্টল ও প্যাভিলিয়নের সংখ্যা কিন্তু আছে 361টি এবং বাংলাদেশ বাদে ভিন্ন দেশের মোট 11টি প্রতিষ্ঠান কিন্তু অংশ নিয়েছে এই মেলায়। অংশগ্রহণকারী দেশগুলো ভারত, পাকিস্তান, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং সহ মালয়েশিয়ার বিভিন্ন স্টল কিন্তু এখানে আছে এবং রকমারি জিনিস কিন্তু পাওয়া যাচ্ছে। ক্রেতা দর্শনার্থীরা বিভিন্ন জিনিসে ভিড় করছেন এবং যেহেতু মেলার মাত্র 10 দিন গেল
গেল। বিক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে যে আর কিছুদিন গেলে কিন্তু তারা প্রত্যাশা অনুযায়ী বেচা বিক্রি করতে পারবেন, যেহেতু গত বছর মেলা। ধন্যবাদ আপনাকে। দর্শক, সংবাদে যেমনটি জানাচ্ছিলাম, উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে যাওয়া ওসি শাহ আলমকে গ্রেপ্তারে রেড অ্যালার্ট জারি করেছে পুলিশ। এই বিষয়ে আরও খবর জানবো। থানা এলাকায় চলছে বিক্ষোভ কর্মসূচি এবং সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মাসুদ সুমন। যুক্ত হচ্ছে তার সঙ্গে। সুমন, বিক্ষোভে অংশ নেওয়া ছাত্র জনতারা কি বলছেন জানাবেন। ধন্যবাদ নাফিসা। আপনারা জানেন যে গতকাল রাতে কিন্তু থানা ঘেরাও একটি কর্মসূচি দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঠিক নামাজের পর থেকে বিএনএস সেন্টার থেকে কিন্তু এখানে তারা অবস্থান করেছে এবং থানার সামনে পুলিশ তাদের বাধা দিলে পরে মূলত আজমপুর রাস্তায় ওভারব্রিজের নিচে এখানে বক্তব্য দিচ্ছেন। আমি একটু জানাচ্ছি আপনাদের। সকলকে শাস্তির আওতায় আনতে হবে। ডিসি মহোদয়কে কোনো মিটিং হবে না। এই বিএনএস উত্তরের আন্দোলন চত্বর থেকেই তাকে এটাকে ডিসিশন জানাতে হবে। আগামী দ্রুত সময়ের মধ্যে যদি সে আমাদেরকে আশ্বস্ত করতে না পারে, তাহলে আমার 18 তারিখের মতো ছাত্র জনতা উত্তরের মাঠে নামতে বাধ্য হবে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা করতে চাই, আমরা পুলিশ লীগের বিরুদ্ধে জিরো টলারেন্স, জাতীয় লীগের বিরুদ্ধে জিরো টলারেন্স, আমি দূষণদের বিরুদ্ধে জিরো টলারেন্স। ইনকিলাব জিন্দাবাদ। সুপ্রিয় সহযোদ্ধাগণ, যেমনটি শুনছিলেন, তারা কিন্তু বলছেন যে গতকাল যে উত্তরা পূর্ব থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলমকে পালিয়ে যাওয়াকে কেন্দ্র করে কিন্তু এখানে তারা একত্রিত হচ্ছেন। তারা বলছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এই উত্তরা পূর্ব থানা একটি হট স্পট ছিল এবং তৎকালীন সময়ে অসংখ্য ছাত্র জনতা হত্যা করা হয়েছে এই উত্তরা এলাকাতে, সেখানে তিনি যুক্ত ছিলেন। অর্থাৎ তাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন, না হয় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ আজমপুর থেকে। আপনাকে দর্শক, আরো একটি বিরতি নিচ্ছি, ফিরছি আরো খবর নিয়ে। সঙ্গে নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। করি সংবাদে আরো একবার স্বাগত। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পূর্ব ও পশ্চিম অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল এখনও নিয়ন্ত্রণের বাইরে। এ পর্যন্ত 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রাণহানি আরও বাড়তে পারে বলে শঙ্কা জানিয়েছে কর্তৃপক্ষ। এরই মধ্যে আগুনে প্রায় $5,000 কোটি সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে। পাওয়া যাচ্ছে লুটপাটের খবরও। আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে সবকিছু। আকাশ জুড়ে ধোঁয়ার কুণ্ডলী, সর্বত্রই পোড়া গন্ধ। বর্তমানে এমনটাই ভিন্ন রূপ যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলেসের। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে এরই মধ্যে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। রয়েছে প্রাণহানি বাড়ার আশঙ্কা। এখনো ফায়ার সার্ভিস সব দাবানল নিয়ন্ত্রণে আনতে পারেনি, যার চরম মূল্য দিতে হচ্ছে শহরটিকে। এরই মধ্যে $5,000 কোটি সম্পদ পুড়ে ছাই। নিজ বাড়ি ঘরের ধ্বংসস্তূপ দেখে ভেঙে পড়ছেন অনেকেই। মনে জেঁকে বসেছে অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কা। পরিবেশে ছড়িয়ে পড়া ব্যাপক ধোঁয়া ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে ফেলবে স্থানীয়দের, এমনটাই সতর্ক করলেন বিশেষজ্ঞরা। বাতাসের মান খারাপ হওয়ায় তাৎক্ষণিকভাবেই ব্যাপক প্রভাব নজরে আসবে। গবেষণায় দেখা গেছে বাতাসের প্রতি ঘনমিটারে 10 মাইক্রোগ্রাম দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রে একই দিনে মৃত্যু হার প্রায় 1.5% বৃদ্ধি করে। আবহাওয়াবিদরা বলছেন তীব্র বাতাসের কারণে আগুনের তীব্রতা আরও বাড়াতে পারে। দাবানলে ক্ষতিগ্রস্ত লস অ্যাঞ্জেলেসের পুনরুদ্ধারে শতভাগ ব্যয় বহন করবে ফেডারেল সরকার। বৃহস্পতিবার এমনটাই জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে দাবানলে বিপর্যস্ত লস অ্যাঞ্জেলেসে পাওয়া যাচ্ছে লুটপাটের খবরও। এই ঘটনায় এখন পর্যন্ত বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিবির আমিন, নিউজ 24। এবারে জানাবো খেলার খবর।
বিপিএল এ শুক্রবারের প্রথম দিনে খুলনা টাইগার্সের বিপক্ষে টস হেরে ব্যাট করছে দুর্বার রাজশাহী। শেষ খবর পাওয়া পর্যন্ত পদ্মাপাড়ের দলটির সংগ্রহ 3 উইকেটে 67 রান। সিলেটে প্রথম জয়ের খোঁজে রাজশাহীর ওপেনার জিসান আলম ও মোহাম্মদ হ্যারিস আক্রমণাত্মক শুরু করেছেন। খুলনার নাসুম আহমেদের প্রথম ওভারে 10 রান নিয়ে যার শুরুটা করেন হ্যারিস। জিসানও পাকিস্তান ব্যাটারকে যোগ্য সঙ্গ দিচ্ছেন। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 7টায় সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে লড়বে টানা হারতে থাকা ঢাকা ক্যাপিটালস। Good start. Comes the sling. দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদের আজকের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।